শ্রোতা বন্ধুরা নমস্কার। দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলে আপনাদের সঙ্গে আমি অনিকেত রয়েছি। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প হাসানুজ্জামান মেহেদির লেখা ফকির। তন্ত্রমন্ত্রের দিকে প্রবল ঝোঁক পিতার দিক থেকে উত্তরাধিকার সূত্রে ফকির পেয়েছিল। পিতা সারাটি জীবন বহু ঘাত প্রতিঘাত নীরবে সহ্য করে সাধনা করে কি ফল পেয়েছিলেন তা বাহ্যিক দৃষ্টিতে আমরা কখনো দেখতে পাইনি। তবে তা যে পূর্ণ ছিল না তার প্রমাণ হচ্ছে ফকিরের নামকরণে। পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছেলের নাম সাধ করে রেখেছিলেন ফকির, যার প্রকৃত অর্থ মিসকিন নয় বরং সাধক। আর সাধনার চরম লক্ষ্য হচ্ছে সমগ্র সৃষ্টি জগৎকে হাতের মুঠোয় পুরে ফেলা। বাজারে দাঁড়িয়ে জাদুকরের কেরামতি দেখছিলাম আমরা। জ্যান্ত মানুষকে কাপড়ের নিচে ঢুকিয়ে ছুরি দিয়ে ফালা ফালা করছিল সে। মানুষ কাটা জাদুকর নিজেকে সাধক দাবি করে বলেছিল অমাবস্যার রাতে ন্যাংটো হয়ে কবর থেকে মরার খুলি তুলে আনতে পারলে অসীম ক্ষমতাধর হওয়া যায়। এমন লোকের অঙ্গুলি হেলনে সবাই নাকি ওঠা বসা করতে থাকে। 12 বছরের সাধনার দ্বারা যে পর্যায়ে পৌঁছানো যায় তা মাত্র একটি অমাবস্যার রাতেই যে কোনো মানুষের পক্ষে সম্ভব। বাজারের ওই সাধকের কথাগুলো দ্বারা ফকির কতটা প্রভাবিত হয়েছিল তা আমরা প্রথমে অনুভব করতে পারিনি। সে শুধু আমাদেরকে জানিয়েছিল কাজটা করা দরকার। আমরা এ ধরনের একটা উদ্ভট কাজ করার ব্যাপারে তেমন আগ্রহ বোধ করছিলাম না। আসলে কাজটা করার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারিনি আমরা। জাদুকর জানিয়েছিল এ ধরনের ক্ষমতা অর্জনের জন্য দ্বিতীয় কারো সাহায্য নেওয়া যাবে না, একাই সবকিছু করতে হবে। তাছাড়া এমন কাজ করতে গেলে জিনেরা নাকি বিভিন্ন রূপ ধরে এসে বাধা দেওয়ারও চেষ্টা করবে। অমাবস্যার রাতে একা একা উদম শরীরে কবরে গিয়ে সেধে জিন ভূতের খপ্পরে পড়ার দুঃসাহস আমাদের ছিল না। কাজেই অসীম ক্ষমতাবান হওয়ার ইচ্ছে থাকলেও পদ্ধতিগত জটিলতার কারণে সে ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়ার কথা মনেও হয়নি আমাদের। কিন্তু ফকিরের ব্যাপারটা ভিন্ন। পিতার স্বপ্ন পূরণে যে কোনো পন্থা অবলম্বনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল সে। শেষ পর্যন্ত আমাদের সবাইকে হতবাক করে দিয়ে অমাবস্যার রাতে ন্যাংটো হয়ে কবর থেকে মরার খুলি তুলে নিয়ে এলো সে। আমরা গভীর আগ্রহে তার মধ্যে অসীম ক্ষমতার প্রকাশ দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম। কয়েকটা দিন সেও কেমন যেন গম্ভীর হয়ে চলতে লাগলো। কথাবার্তা কমিয়ে দিয়ে অধিকাংশ সময় নীরবতা অবলম্বন করতে লাগলো। আমরা মনে করেছিলাম অসীম ক্ষমতা প্রকাশের পূর্ব মুহূর্তে তার এই পরিবর্তন স্বাভাবিক। আমরা একই সঙ্গে তাকে কিছুটা ভক্তিও করতে শুরু করেছিলাম। আবার উল্টোপাল্টা কিছু হয়ে গেল নাকি সেই ভেবে ভয়ও করছিল। কিন্তু সত্যি আমরা প্রতীক্ষায় ছিলাম কখন সে আমাদের সামনে তার অসীম ক্ষমতার প্রকাশ ঘটাবে। এমনিভাবে অনেক দিন পার হয়ে গেল, সপ্তাহ পার হয়ে মাস এলো, কিন্তু ফকিরের অর্জিত ক্ষমতার কিছুই আমরা দেখতে পাইনি। অবশেষে অধৈর্য হয়ে স্মৃতিপট থেকে মুছে ফেলতে লাগলাম তার দুঃসাহসিক সেই অভিযানের কথা। হঠাৎ একদিন আমাদের আড্ডায় চিৎকার করে উঠল সে, সব ভুয়া ভুয়া। আমরা বিস্ময়ে বিমূঢ়। ভুয়া ভুয়া, মিথ্যা সবকিছু। ওই শালার ভণ্ডটারে পাইলে এক্কেরে। কথা শেষ করল না ফকির, কিন্তু তার কণ্ঠের চেপে রাখা ক্রোধের তীব্রতায় আমরা চমকে উঠলাম। আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, হয়তো তোরই ভুল হয়েছে কোথাও। তুই মরার খুলি তুলে ফিরে আসার সময় পিছনে তাকিয়েছিলিস। আসলে এত বড় দুঃসাহসিক সাধনা ব্যর্থ হওয়ার আশঙ্কায় বিমূঢ় আমরা সাধকের বাতলানো বহু শর্তের একটি তাকে মনে করিয়ে দিতে চাইছিলাম। না, একবারও না, দৃঢ় উত্তর তার। কোনো দিক থেকে তোর নাম ধরে কেউ ডাক দিয়েছিল? না না, সেরকম কিচ্ছু হয় নাই। আমি গেছি, এখন ভাঙা কবরে নামছি, মাথার খুলি নিয়ে সোজা ফিরে আইসি বাড়িতে। এর মধ্যে আর কিচ্ছু হয় নাই। ওই বেটা ভণ্ড যা যা কইছে তার মধ্যে একখানো হয় নাই। ফকিরের এই দুঃসাহসিক অভিযানের অনেক আগে থেকেই আমার নিজেরও অসীম ক্ষমতাধর হওয়ার এই পদ্ধতিটা সম্পর্কে কিছুটা ধারণা ছিল এবং আন্তরিক বিশ্বাসও ছিল। কিন্তু স্বাভাবিকভাবেই তা বাস্তবে রূপদানে সাহসী হয়ে উঠতে পারেনি কখনো।
কাজেই আগ্রহটা আগ্রহই থেকে গিয়েছিল। শেষ পর্যন্ত ফকিরের জবানবন্দিতে পদ্ধতির পরিণতি শুনে ভীষণভাবে নিরুৎসাহিত হয়ে পড়লাম আমি, এবং সেই সাথে হতাশাও গ্রাস করল। এরপর ফকিরের নীরব মূর্তির মুখোমুখি হলাম আমরা। কবর অভিযানের পর এমনিতেই কথাবার্তা অনেক কমে গিয়েছিল তার, কিন্তু নির্মম বাস্তবতা প্রকাশ করার পর সে একেবারে নীরব হয়ে গেল। আমাদের প্রতিদিনের নির্ধারিত আড্ডায় তার আসা যাওয়াও কমে যেতে লাগলো, আর অবশেষে হঠাৎ একদিন ফকির অদৃশ্য হয়ে গেল। 2-4 দিন খোঁজ করলাম তার, কেউ বলতে পারল না সে কোথায় গিয়েছে। যতই দিন গেল ধীরে ধীরে তার ব্যাপারটা ভুলে যেতে লাগলাম আমরা। কিন্তু যেমন ভাবে অদৃশ্য হয়েছিল ফকির, তেমনি হঠাৎ করে একদিন এসে হাজির হলো। ছিন্ন ভিন্ন পোশাক আশাকে ক্লান্ত শ্রান্ত উদ্ভ্রান্ত ফকিরকে দেখে আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। প্রাণহীন মৃত মানুষের দৃষ্টি তার চোখে, মুখে বিড়বিড় করা ভাষা, কি বলে বোঝা যায় না। আমরা যারা তার সবচেয়ে ঘনিষ্ঠ ছিলাম তারাও হতবাক হয়ে লক্ষ্য করলাম সে আমাদের কাউকে সহসা চিনতে পারছে না, অথবা না চেনার ভান করছে। মুখোমুখি হলে দ্রুত সরে পড়ার চেষ্টা করছে। নাম ধরে ডাকলে ভাষাহীন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর নীরবে কেটে পড়ছে সামনে থেকে। কবরে গিয়ে উল্টোপাল্টা কাজ করে তার মাথার যে কোনো সমস্যা হয়েছে সে ব্যাপারে আমাদের আর সন্দেহ ছিল না। তার জন্য সায়েন্স, আর্টস, বিভিন্ন ধরনের চিকিৎসার কথা আমরা ভাবছিলাম। অনেক দিনের পুরনো বন্ধুর জন্য মনের গহীনে একটা দায়বদ্ধতা ছিল আমাদের, কিন্তু তাকে কোনো এক জায়গায় পাওয়া মুশকিল হয়ে পড়ল। সারাক্ষণ সে উদ্ভ্রান্তের মতো চক্কর দিতে লাগলো রাস্তায় রাস্তায়, ঝোপে জঙ্গলে, নদীর তীরে। তবে বাজার এলাকা বা বেশি মানুষের সমাগম হয় এমন স্থানগুলো সযত্নে ফকির এড়িয়ে চলতে লাগলো। কাজেই তাকে পাওয়া কঠিন হয়ে পড়ল আমাদের পক্ষে। এভাবেই চলে যাচ্ছিল দিন। যতই দিন যাচ্ছিল ফকিরের মধ্যে অস্বাভাবিকতা ততই বৃদ্ধি পাচ্ছিল। তার অস্বাভাবিক আচরণে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সারাদিন সে কোথায় থাকে, কি করে, কিছুই জানেন না তারা। গভীর রাতে বাড়ি ফেরে, ঘুমের ঘোরে মাঝে মধ্যে হঠাৎ ভয়ঙ্করভাবে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। তার খুব কাছের বন্ধু হিসেবে আমি তার এই অবস্থাটা মেনে নিতে পারছিলাম না, কিন্তু তার জন্য কিছু করব সেই উপায়ও বের করতে পারছিলাম না। ফকিরকে খুঁজে পাওয়াটাই ছিল মূল সমস্যা। সে কিছুতেই ধরা দিতে চায় না, কিন্তু আমি নাছোড়বান্দার মতো খোঁজ করতে লাগলাম তার, তবু খুব একটা সুবিধে করতে পারছিলাম না। অবশেষে একদিন পেলাম তাকে। সন্ধে পার হয়ে গিয়েছে তখন। আবহাওয়া পরিবর্তনের ধাক্কা লেগেছিল শরীরে। সেই ধাক্কায় শরীরটা টালমাটাল ছিল। স্বভাব বিরুদ্ধভাবে অন্যদেরকে পেছনে ফেলে রেখে ছাত্রাবাসের পিছনে বড় মাঠের প্রতিদিনের আড্ডা থেকে আমি তাড়াতাড়ি উঠে এলাম। বাজার পার হয়ে স্কুলের কোণে দেখা পেলাম ফকিরের। আর আজ এত কাছে পেয়ে সুযোগটা হারাতে চাইলাম না। সে আমাকে দেখে দ্রুত পথ চলতে লাগলো, যেন আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে চায়। আমি প্রায় দৌড়ে ধরলাম তাকে। ফকির, ফকির, শুনে যা। সে থামল না, নীরবে দ্রুত পথ চলতে লাগলো। আবার ডাক দিলাম তাকে, ওরে ফকির, ফকির। সে নীরব। এগিয়ে গিয়ে হাত ধরলাম তার। থেমে গেল সে। ভাষাহীন নিষ্প্রাণ দৃষ্টির অস্তিত্ব টের পেলাম আধো অন্ধকারেও। আমি বললাম, ফকির, এই ফকির, চল আমার সাথে। প্রায় টেনে নিয়ে চললাম তাকে। কোথায় যাব? মুখ খুলল সে। কেন, পুকুর ঘাটে? সংক্ষিপ্ত জবাব দিয়ে তার হাত আঁকড়ে ধরে পথ চলতে লাগলাম আমি। সে নিশ্চুপ হয়ে রইল বাকি পথটুকু। কিছুক্ষণ পর ঘাটে এসে বসলাম আমরা। ফকির, তোর কি হয়েছে খুলে বলতো আমাকে। আমার পক্ষে যতটুকু আন্তরিকতা প্রকাশ সম্ভব তার সবটুকুই গলায় ঢেলে প্রশ্ন করলাম তাকে, কিন্তু সে নিশ্চুপ। আমি হাল ছাড়লাম না। তোর কোনো অসুখ বিসুখ হলে বল আমাকে, আমি দেখছি কি করা যায়, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু সে নিরুত্তর। তার নীরবতা ধৈর্যহীন করে তুলল আমাকে। কি ব্যাপার ফকির, কিছু বল। ধীরে ধীরে ঘাড় নাড়ল সে। মুখ তুলে অন্ধকারে ছুড়ে দিল দৃষ্টি। তারপর বলল, আমি শেষ হইয়া গেছি রে।
তার গলার হাহাকার আমার হৃদয়টায় একটা হ্যাঁচকার টান দিল। আমি ব্যাকুল হয়ে বললাম, ফকির, কি হয়েছে তোর? সব খুলে বল আমাকে। না রে, সে কথা তুই সহ্য করতে পারবি না, আমি শেষ হইয়া গেছি। আরে যতই যাই হোক তুই আমাকে বল, যাই ঘটুক সেটা মনে পুষে রাখলে তোর যন্ত্রণা আরো বাড়বে। আমি বলি কি ফকির, তুই আমাকে জানা, তাতে হয়তো তোর মনের ভাব কিছুটা কমে যাবে। সে ফুঁপিয়ে ওঠে, না রে, না না না, আমার সব শেষ, আমার এখন আর মাইনসেরে শুনাইয়া কোনো লাভ নাই। তার কণ্ঠ থেকে হতাশা যেন ঝরে ঝরে পড়তে লাগলো। কিন্তু আমি বহুদিন পর এমন নিভৃত স্থানে ঘনিষ্ঠভাবে ফকিরের সাথে বসে আর কিছুতেই সুযোগটা হাতছাড়া করতে চাইছিলাম না। মুখ যখন খুলেছে তখন অবশ্যই তার কাছ থেকে কিছু উদ্ধার করা সম্ভব, এইটাই আমার আশা। আমি কোমল কণ্ঠে বললাম, ফকির, যাই হোক তোর, আমাকে শোনা, কিছু করতে পারলে তাই করব, আর না হলে আর কি, চেষ্টা করতে তো দোষ নাই, কি বল? তারপর তার জবান খুলে গেল। ফিসফিসে নিষ্প্রাণ কণ্ঠে সে বলে যেতে লাগলো তার কথাগুলো। যতই শুনতে লাগলাম স্তব্ধ হয়ে যেতে লাগলাম। তার সেই কথাগুলো জীবনে কখনোই ভুলতে পারবো না আমি। আর তার সেই না ভুলতে পারা কথাগুলোই এতদিন পর শোনাবো ফকিরের ভাষায়। ফকির বলতে লাগলো, মরার খুলি কবর থেকে তুলে আনার পর আমি মনে করছিলাম যে এবার বিরাট কিছু হইয়া গেছি, এই করুম সেই করুম আরো কত কিছু। কিন্তু যতই দিন যাইতে লাগলো দেখলাম আসলে কিছুই না, কিছুই পাই নাই আমি। তখনই তোদের বলছিলাম ওই সব ভুয়া, সব মিথ্যা। বাজারের ওই ভণ্ডটার উপর প্রচন্ড রাগ, ক্রোধ, ক্ষোভ এসব পাগল করে তুলল আমাকে। ক্রোধের তীব্রতা এমনই ছিল যে সে সময় হাতের কাছে পাইলে কামড়ে খেয়ে ফেলতাম তাকে। যে লোক এসব গল্প বলে, হাজার হাজার মানুষকে ধোকা দিয়ে তাবিজ পানি পড়ার ব্যবসা করে, তার মুখোশটা খুলে দিয়ে প্রকৃত চেহারা প্রকাশ করে তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য মনের মধ্যে ভয়ানক অস্থিরতা বোধ করতে লাগলাম আমি। তাকে খুঁজে বের করার জন্য ঘর ছাড়লাম শেষে, বাজার ঘাটে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলাম। আর এইভাবে একসময় পকেটের পয়সা গেল শেষ হইয়া। কাজকর্ম কিছু না করাতে খাবার দাবারের সমস্যা দেখা দিয়েছিল। কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। এমনি সময়ে আকস্মিকভাবে অদ্ভুত একটা সমাধান বের হয়ে এলো আমার সামনে। ওই যে মরার খুলি তুলে আনছিলাম, তারপর থেকে আমার মনে ভয় বলতে আর কিছু ছিল না। কবরের ভয় আমার অন্তর থেকে লোপ পেয়েছিল। একদিন একটা পুরা দিন না খাইয়াছিলাম। হঠাৎ সামনে দিয়া একটা লাশ কবর দিতে নিয়ে যাওয়ার সময় বুদ্ধি খুলে গেল আমার। রাত গভীর হইতে গোরস্থানে চলে গেলাম। তারপর কিছুক্ষণ পরিশ্রম করে কবরের ওপরের মাটি সরিয়ে বাঁশ টাস উল্টায়া ফেললা কবর থেকে নাইমা টান দিয়া কাফনের কাপড় খুলে নিয়ে আইলাম। আর সেই কাপড় বিক্রি করার টাকায় খাবার দাবারের ব্যবস্থা হইয়া গেল। এভাবেই দিন চলতে লাগলো আমার। প্রায় কোনো না কোনো জায়গায় কেউ না কেউ মারা যায়। আমি খবর পেলেই দেখে আসি কোথায় কবরটা দেওয়া হচ্ছে। তারপর রাতের বেলায় গিয়ে কাফনের কাপড়টা খুলে নিয়ে আসতে থাকি। কষ্ট করে কবরের মাটি আবার চাপা দিয়ে আসারও প্রয়োজন মনে করতাম না। বাজারে বাজারে ঘুরতাম। কাফনের কাপড় বিক্রি করার টাকায় দিন বেশ চলে যাচ্ছিল। খাবার দাবারের কোনো চিন্তা ছিল না। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, নেশার মতো পেয়ে বসছিল ওই বেটা ভণ্ডটারে ধরতে হবে। বাড়ি ঘরের সব কথা প্রায় ভুইলাই গিয়াছিলাম। কিন্তু কিছুদিন পর নির্মম সত্যটা ধরা পড়ল আমার কাছে। ভণ্ডটারে ধরার নেশায় অন্য একটা নেশাও আমাকে পাইয়া বসছিল। সেইটা হলো গভীর রাতে কবরে গিয়া কাফনের কাপড় খুলে আনা। আমি যখন ব্যাপারটা ধরতে পারলাম, বুঝলি, তখনই ফিরে আসার কথা ভেবেছিলাম। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সারাদিন খারাপ লাগতো। একটা বিচিত্র পাপ বোধ তাড়া করে ফিরতো আমাকে। কিন্তু যখনই কোনো জায়গায় মৃত মানুষের খবর পেতাম, আমার শরীরটা না ভারী হয়ে আসতো। একটা অস্থিরতা গ্রাস করতো আমাকে। যতক্ষণ না কাফনের কাপড় খুলে আনতে পারতাম ততক্ষণ কিছুতেই অস্থিরতা কাটতো না আমার। বাস্তবিকই নেশাটার হাতে পুরাপুরি বন্দী হইয়া পড়ছিলাম আমি।
আর এতেই ধীরে ধীরে আমার স্বভাব পাল্টে যেতে লাগলো। কয়দিন পর অনুভব করলাম কাজটার মধ্যে একটা আনন্দ আছে। রাত বিরেতে নিকষ আধারে নির্জন কবরে গিয়া সদ্য মৃত মানুষের শরীর থেকে কাফন খুলে আনার একটা অদ্ভুত আনন্দ আছে। মনের পাপ বোধটাও নষ্ট হয়ে গেল, চিন্তাধারাও পাল্টে গেল। ভাবতে লাগলাম লাশ তো আজ হোক কাল হোক পচেই যাবে। খামোকা এত সুন্দর নতুন কাপড়টা নষ্ট করে কি লাভ? বরং সেটা আমারও কাজে লাগুক, আরো কিছু গরিব মানুষও সস্তায় কাপড় কিনে পড়ুক, তাতে তো বরং মানুষেরই উপকার। এইভাবে ভালোই দিন কাটতে যাইতেছিল। অন্য কোনো কাজ করার দরকার হইতো না। সারাদিন ঘুরা ফিরা সময় কাটাইয়া দিতাম। যেখানে রাত হতো সেখানেই কাত হয়ে শুয়ে পড়তাম। খাবার দাবারের ভাবনা নাই, শুধু নতুন কোনো মৃত্যু সংবাদ পাইলেই ছুটতে যেতাম সেইখানে। তারপর গভীর রাতে কাজ সেরে ফিরে আসতাম। কিন্তু হঠাৎ করে একদিন সব ওলট পালট হইয়া গেল। একটা অল্প বয়সী মেয়ে মারা যাওয়ার খবর পেলাম। কিভাবে মারা গিয়েছে তাতে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমার দরকার ছিল কাফনের কাপড়। আমি ছুটলাম তার কবরের খবর সংগ্রহ করার জন্য। খবর জোগাড় শেষে আমার আস্তানায় ফিরে এলাম। আবার দিন শেষ হওয়ার সাথে সাথে আমার শরীর ভারী হয়ে আসতে লাগলো। গভীর রাতের জন্য অপেক্ষা করতে করতে এক সময় আমি রওনা দিলাম। তারপর নির্দিষ্ট কবরে গিয়ে কাজে ঝাঁপিয়ে পড়লাম। নরম মাটি সরাতে বেশি সময় লাগে না। বাঁশটা সরানোর সময় হঠাৎ মনে হলো কেমন একটা গোঙানির আওয়াজ। মনের ভুল মনে করে আবার কাজে লেগে পড়লাম। অল্প সময়ের মধ্যে বাঁশগুলা সরায়ে কবরে নেমে পড়লাম আমি। কাফনের কাপড়ে হাত দিতেই আবার শুনতে পেলাম শব্দটা। এদিক সেদিক তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, তবে মনের মধ্যে একটা অস্বস্তি বোধ হতে লাগলো। কিন্তু তখন অত ভাবার সময় নাই। দ্রুত কাফন খুলে ফেললাম আমি। আর এমনি সময় হঠাৎ চাঁদটা মেঘের আড়াল থেকে বের হয়ে এলো। চাঁদের আলোয় ঝকঝক করে উঠল চারদিক। সেই আলোয় দেখলাম অপরূপ সুন্দরী একটা মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে পড়ে আছে আমার সামনে। আর মেয়েটাকে দেখে কিছুতেই মৃত বলে জানিস মনে হয় না, যেন জীবন্ত একটা সদ্য যুবতী মেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে মাটির মধ্যে। হঠাৎ মনের মধ্যে কুমন্ত্রণা চারা দিয়ে উঠল আমার। নিজেকে সংযত করতে পারলাম না আমি। বুকে হাত দিলাম মেয়েটার। সম্পূর্ণ স্বাভাবিক একটা মানুষের শরীর। অসৎ কামনা প্রবলভাবে বশ কইরা ফেললো আমাকে। আমি তার শরীরে হাত বুলাতে লাগলাম। এ সময় আমি স্পষ্ট মেয়েটার শরীরে কাঁপন অনুভব করলাম। তার শরীরের কাঁপন আমার হাতের মধ্য দিয়ে আমার শরীরে প্রবেশ করলো, আর ভয়ানকভাবে কেঁপে উঠলাম আমি। এতদিনে বুঝলি এই প্রথম আমি ভয় পেলাম। আর ঘাঁটাঘাঁটি না করে কাফনের কাপড় নিয়ে উঠে পড়লাম কবর থেকে। কবরটা থেকে কয়েক ধাপ এগিয়েছি, এই সময় একটা জোরালো শব্দে পিছু ফিরতে বাধ্য হইলাম। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে উঠল। কবরের পাশে মেয়েটা উঠে বসেছে। সারা শরীরে একটা সুতা নাই। চাঁদের আলোয় ঝকঝক করে যেন আলো বের হচ্ছে তার শরীর থেকে, কিন্তু চোখের জায়গা দুটোতে চোখের কোনো অস্তিত্ব নাই। সেইখান থেকে টকটকে লাল আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে বেরিয়ে আসছে। সেই দৃশ্য আমার সমস্ত সত্তা গ্রাস করল। ভয়ের অনুভূতি কি তখনও সত্যিকার বুঝিনি, কিন্তু সে মুহূর্তে এত ভয় কোত্থেকে আমার সমস্ত অস্তিত্বে এসে বাসা বাঁধল আমি নিজেও বুঝতে পারলাম না। সমস্ত শরীর অবশ হয়ে গেল আমার। মেয়েটা পরিষ্কার গলায় বলে উঠল, তুই এই কবরবাসীদের সামনে আজ আমাকে যেইভাবেই বেইজ্জত করলি, তোকেও আল্লাহ পাক সেইভাবেই বেইজ্জত করবে। কাফনের কাপড় ফেলে দৌড় দিলাম আমি। কতক্ষণ দৌড়েছি জানি না। এক সময় খোলা একটা আকাশের জায়গায় এসে মুখ থুবড়ে পড়ে গেলাম। কতক্ষণ এভাবে পড়েছিলাম তাও জানি না। চোখ খোলার পর দেখলাম দিনের আলো চারদিকে। কিছু মানুষ ভিড় করে দেখছে আমাকে। ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। মানুষজন ধরাধরি করে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। কিছুদিনের মধ্যে সুস্থ হলাম ঠিকই, কিন্তু জীবনের সমস্ত শান্তি নিঃশেষ হয়ে গেল। মেয়েটার সেই কথাগুলা অনবরত কানে আমার বেজে চলেছে।
প্রতিটা মুহূর্তে মেয়েটার ভয়ানক চোখ দুইটা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমারে। তার কথা শুনতে শুনতে আমি যে কখন ঘোরের মধ্যে পড়ে গিয়েছি নিজেই জানি না। আমার ঘোর যখন ভাঙল, ফকিরকে আর সামনে দেখতে পাইনি। অনেক রাত হয়েছিল। ঘোরের মধ্যে কোনো রকমে নিজেকে হিঁচড়ে নিয়ে এলাম বাসায়। বিছানায় পড়ে গেলাম কয়েকদিনের জন্য। আমার সাথেই সম্ভবত ফকির শেষ কথা বলেছিল। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। বহুদিন পর শুনেছিলাম সে নাকি মাজারে মাজারে ঘুরে বেড়ায়। তার কথাগুলো আমাকে জানিয়ে তার মনের ভার কিছুমাত্র লাঘব হয়েছিল কিনা, কিংবা প্রতিটি মুহূর্ত বয়ে বেড়ানো ভয়ানক অবস্থা থেকে বিন্দুমাত্র মুক্তি মিলেছিল কিনা জানি না। তবে আমার মনের ওপর দুঃসহ বোঝার মতো চেপে বসা তার কথাগুলো অনেক দিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়েছে আমাকে। সেই বোঝাটা আমার নিজের জন্য নয়, ফকিরেরই জন্য। ফকির গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর তার সাথে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার এবং ধন্যবাদ।